বাংলার বিনোদন শিল্পে একাল সেকাল পর্ব 6। সেদিনকার শুটিংয়ে পরিচালক এবং টেকনিশিয়ানদের ব্যবহার করা শব্দগুলো বাড়িতে এসে মনে রাখার চেষ্টা করতাম, কিন্তু সব কি মনে থাকে? কার্যক্ষেত্রে হাতে কলমে শব্দগুলোকে ব্যবহার না করলে আমাদের মতো 6-7 বছরের ছোট ছেলেমেয়েদের সেসব মনে রাখা তখন সম্ভব ছিল না। ধীরে ধীরে অবশ্য সব কিছুই মুখস্থ হয়ে গিয়েছিল, কিছুটা কানে শুনে, কিছুটা কাজে করে। এনজি শব্দটা ছিল খুব খারাপ, যদিও নট গুড কথাটা এত খারাপ ছিল না। কোনোদিন শ্রী সত্যজিৎ রায় শটটা খারাপ হয়েছে এ কথা কলা কুশলীদের কখনো বলতেন না, বলতেন ঠিক আছে, আর একটা টেক করব। দাদার কাছে আমি এটা শুনেছি, দাদা যখন শ্রী রায়ের জন অরণ্য ছবিতে অভিনয় করেছিলেন তখনকার যে অভিজ্ঞতা, তাতেই তিনি বলেছিলেন এ কথা। এবার আমরা ফিরে আসি এই প্রতিবেদনের শিরোনামে, বাংলার বিনোদন শিল্পের কথায়। কি গান বাজনা, সঙ্গীত জগতই বলুন না কেন, কিংবা নাটক, যাত্রাপালা, সিনেমা, সব ক্ষেত্রেই আজকের এই একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এক অভূতপূর্ব পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এখনকার বিনোদন শিল্প এবং তার শিল্পীরা প্রযুক্তির কল্যাণে ওয়েল ইকুইপড। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে সমুদ্র সমান পরিবর্তনকে আজকের বিনোদন শিল্প এবং শিল্পীরা সাদরে বরণ করে নিয়েছে। এই প্রসঙ্গে আমি প্রতিভাময়ী গায়িকা শ্রীমতী আরাত্রিকার দুটো গানের বিষয়ে না বলে থাকতে পারছি না। যেহেতু আমার বয়স 80 বছর, এই দুটো গান আমি অগন্তিবার শুনেছি শ্রী গিরিন চক্রবর্তী, শ্রী হেমন্ত মুখোপাধ্যায় এবং আরও অনেক সঙ্গীত শিল্পীর গলায়। চট্টগ্রাম অস্তাগান লুণ্ঠন ছায়াছবি আমি দেখেছি গত শতাব্দীর 50 দশকে, আমার 10 বছর বয়সে। প্রথম গানটা সেখানেও ব্যবহৃত হয়েছে দেশপ্রেমিক বন্দীদের লিপে। গানটার আবৃত্তি শুনেছি কাজী সব্যসাচীর গলায়। প্রথম গানটার প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। এই গান নজরুল লিখেছিলেন ভারতের স্বাধীনতা প্রাপ্তির দিনটার থেকে অনেক আগে। এই গানের সঙ্গে জড়িয়ে আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। ওই গানে প্রযুক্তির ব্যবহার ছিল খুবই অল্প, ছিল বাঁশি, বাদল এবং স্বদেশি বাদ্যযন্ত্র, ফোক সঙ্গে ব্যবহৃত বাজনা। এই গানের সুরকার ছিলেন স্বয়ং কাজী নজরুল ইসলাম। যেহেতু নজরুল এবং সুভাষচন্দ্র দুজনেই সহিংস আন্দোলনের পক্ষে ছিলেন, সেই হেতু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুগামী। নেহেরু, গান্ধী এই দুই প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী অহিংস আন্দোলনের পক্ষে এরা দুজনেই ছিলেন না। তাই এই গানটা নজরুল লিখেছিলেন দেশবন্ধুর জেল যাত্রার আবহে। সে যাই হোক, আরাত্রিকার গাওয়া দুটো গানই আমাকে মুগ্ধ করেছে, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, ইতিহাস নির্ভর এই দুটো গানের পরিবেশনের ক্ষেত্রে এত বাহ্য আড়ম্বর কেন? দ্বিতীয় গানটা আমি বাচ্চাবেলায় স্বয়ং সলিল চৌধুরী কণ্ঠে শুনেছি আমাদের বাড়িতে বসে। আরেকটু বড় হয়ে শুনেছি সলিলদা এবং রুমা গুহ ঠাকুর তার উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যালকাটা ইউথ কোয়ারের অনুষ্ঠানে। এবার আমরা চলে আসি আরাত্রিকার দ্বিতীয় গান এর প্রসঙ্গে। এই গান গত শতাব্দীর 50-এর দশকে যখন মানুষের মুখে মুখে ঘুরত, তখন কিন্তু কমিউনিস্ট পার্টি দুভাগে ভাগ হয়ে যায়নি। তাই গানটা ছিল সর্বজনপ্রিয়। কিন্তু এখন দেখছি এই গান ব্যবহার করা হচ্ছে ভোটের আবহে, একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচারের ক্ষেত্রে। ফলে গানটার মর্যাদা
ক্ষুণ্ণ হয়ে গেছে। গানটা যে কেউ যে ব্যবহার করতে পারে তাদের ভোটের প্রচারে, সেটা আর এখন হচ্ছে না, সেটা আর কেউ ভাবছেও না। ভেবেই নিয়েছে এটা কোনো একটা রাজনৈতিক দলের স্লোগান। জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা বামফ্রন্টের আমলে এই বাংলা ছেড়ে দিল্লিতে পড়তে চলে গিয়েছিলেন সুশিক্ষা পেতে, তাঁদেরই মুখে মুখেই এখন এই গানটা ভোটের প্রচারে ব্যবহার করা হচ্ছে। ফলে এই গানের জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। আবার আসি এই বাংলার বিনোদন শিল্পের কলাকুশলী এবং শিল্পীদের সম্পর্কে। সেকালে বাংলার নায়ক গায়ক বিনোদন শিল্পীরা, অভিনেতা অভিনেত্রীরা বয়স হয়ে গেলে চোখের সামনে দেখেছি কিভাবে কষ্টে শেষ জীবনটা কাটিয়েছেন। মদ তো আজকের বিনোদন শিল্পীরাও খায়, অতীতেও বিনোদন শিল্পীরাও খেত, কিন্তু রবীন মজুমদারের মতো নায়ক গায়ক তার গান গাইবার শক্তিটুকু যখন হারিয়ে ফেলেছিল, তখন তার সুচিকিৎসা করানোর আর্থিক সামর্থ্যটুকুও তিনি জোটাতে পারেননি। অভিনেত্রীদের জীবনটাও ছিল সেই সময় অনিশ্চয়তায় ভরা। এই প্রসঙ্গে গত শতাব্দীর 60-এর দশকের এক বিখ্যাত বাংলা ছায়াছবি নায়কের নামটা উঠে আসে। সিনেমার নায়ক বলতে সেই সময় থিয়েটারের মানুষজন বলতেন ম্যাটিনি আইডল, নিছক পরিচালকের হাতের পুতুল। গত শতাব্দীতে সিনেমার নায়কদের সাবেকি নাম ছিল এটাই, ম্যাটিনি আইডল। সেদিনকার এই ছায়াছবিটা ছিল একজন নায়কের উত্থান, এগিয়ে যাওয়া ও সাফল্যের ঘটনা বিন্যাস নিয়ে একটা বস্তুনিষ্ঠ ছায়াছবি। মনে পড়ে কি এই ছায়াছবির মুকুন্দদার কথা? নির্বাক ছায়াছবির নায়ক, সবাক ছায়াছবির সহ অভিনেতা দোদণ্ড প্রতাপ মুকুন্দদা, যার পরপর 3টে ছায়াছবি ফ্লপ করা আর দুটো পরপর বিমার প্রিমিয়ামের টাকা দিতে না পারা এই অভিনেতার কথা। কী অবস্থায় পৌঁছে গিয়েছিলেন তিনি? গত শতাব্দীর এই ছায়াচিত্রের পরিচালক যেহেতু সত্যজিৎ রায়, তখন এই ছবির বক্তব্য আজকের যুগে সমান প্রাসঙ্গিক হবে, সেটাই স্বাভাবিক। রূপালী পর্দায় আমরা একজন অভিনেতা অভিনেত্রীকে যখন দেখি, তখন ভাবতেই পারি না তাদের ব্যক্তিগত জীবনের কত দুঃখ, বেদনা, অনিশ্চয়তা তাদের তাড়া করে বেড়ায়। সত্যি কথা বলতে গেলে মহাকাল তাদের তাড়া করে বেড়ায়, মহাকালরূপী জোড়া তাদের তাড়া করে বেড়ায়। আজকের দিনে যিনি ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই তিনি একটা সময় আসে যখন হয়ে যান পথের পাঁচালীর ইন্দির ঠাকুর। অভিনয় প্রতিভা তার কিন্তু এতটুকু কমে না, বরং বেড়ে যায়, পরিণত হয় আরও। কিন্তু কালের নিয়মে অভিনয়ের পরিধিটা হয়ে যায় সীমিত। তাহলে এই মানুষগুলো কী করবেন? নিশ্চয়ই এই যুগে দাঁড়িয়ে তারা চাইবেন সিকিউরিটি, ভালোভাবে ঠাঁট বাঁট বজায় রেখে বেঁচে থাকার সিকিউরিটি। কিন্তু কে দেবে এই সিকিউরিটি? বিমা করতে গেলে তো অর্থ লাগে। সরাসরি এই সিকিউরিটি সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়। কীভাবে একজন অভিনেতা অভিনেত্রী পেতে পারে তার শেষ জীবনে একইভাবে বেঁচে থাকার সিকিউরিটি? এর দুটো উপায় আছে, আর সেই উপায়গুলোর কথা আজকের দিনে অভিনেতা অভিনেত্রীরা সম্যক জানেন। অভিনেত্রীদের কথা যদি ধরা যায়, তারা যদি বিনোদন শিল্পের অভিনেতাদের বিয়ে থাকা করে ফেলেন, তাহলে অবশ্য সিকিউরিটি পাওয়া সম্ভব হয়ে পড়ে। কিন্তু অভিনেত্রীদের বিয়ে, সেটা আজকের দিনে আরও বেশি অনিশ্চয়তা, পদ্মপাতায় জল। অতএব হয় তাদের রাজনীতিতে যেতে হবে, না হয় তাদের প্রযোজক হতে হবে। রাজনীতির পথটা বড়ই দুরূহ, তাকে সরাসরি এমএলএ এমপি হতে হবে।
কিন্তু সেখানে টিকে থাকাটা ভীষণই কঠিন। আবার প্রযোজক হওয়ার জন্য টাকা কোথায় পাবে সে? তবে বাংলার মতো সেই সময় দিদি নাম্বার 1 থাকলে সত্যজিৎ রায় নায়ককে তিনি অবশ্যই দেব বানিয়ে ছেড়ে দিতেন, আর জুন মালিয়াকে এমপি করে দিয়েছেন। যেমন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজ নয়, অতীতেও কালো টাকা বিনিয়োগ করা হতো এবং এখনও হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকেই টাকা আসে। প্রথিতযশা অভিনেতা অভিনেত্রীদের নাম উঠে আসে সেই সঙ্গে। ইডির আতস কাঁচের তলায় চলে আসেন তাঁরা। শিক্ষা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারিতে পরোক্ষভাবে তারা জড়িয়ে পড়েন। তবে এটা ঠিক, এখনকার দিনের বিনোদন শিল্পীরা কেউ অখিল বন্ধু ঘোষ বা রবীন মজুমদার হতে চান না। আগেকার দিনে সেই প্রভাদেবী বা আরও কিছুদিন পরে শ্রীমতী সুপ্রিয়া দেবী। অবশ্য আমি যেসব দিনের কথা আজ বলছি তা হলো বিংশ শতাব্দীর 50, 60, 70 দশকের কথা। তখন শ্রীমতী কানন দেবী, শ্রীমতী সুচিত্রা সেন, শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায় কিংবা শ্রী উত্তম কুমার, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়কে রাজনীতি নিয়ে কোনো বাইট দিতে দেখা যায়নি মিডিয়ার কাছে। আমি বলতে চাইছি, রাজনীতি নিয়ে সরাসরি সংবাদপত্রের কাছে বা উল্টো সিনেমা জগতের মতো বিখ্যাত সিনেমা পত্রপত্রিকায় রাজনীতি নিয়ে তাদের মতামত দেওয়ার ঘটনা আমার চোখে পড়েনি। ব্যক্তিগত পরিসরে এরা অবশ্য রাজনৈতিক জগতের বাইরে ছিলেন না। বামফ্রন্টের আমলে অনিল চট্টোপাধ্যায় এবং অনুপ কুমারকে এমএলএ হিসেবে আমরা দেখেছি। তাঁদের একটা রাজনীতি ছিল, কিন্তু শ্রীমতী সায়নী ঘোষের মতো নয়। এখন তো দেখছি রাজনীতিতে ব্যক্তি পূজার যুগ, রাজা রানী এবং সেনাপতির যুগ, দাদা দিদি যুবরাজের যুগ। এদের খুশি করতে পারলেই কেল্লা ফতে। সেলুলয়েডের জগতে এদের এবং এদের স্নেহভাজনদের খুশি করতে পারলেই হলো। থিয়েটারের জগৎটা এখনও অনেকটাই আলাদা থেকে গেছে। নবীন প্রবীণ মিলেমিশে থিয়েটারের জগৎটাকে আজও শাসকের থাবা থেকে কিছুটা দূরে রাখতে পেরেছে। কিছুটা বলছে এই কারণে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি একজন নাট্য ব্যক্তিত্বও বটে, হুব্বা শ্যামলের জীবন নিয়ে ছবি করলেন, কিন্তু এইরকম শ্যামল এই যুগে শাসকের ছত্রছায়ায় কতজন আছে তার হদিশ কিছু দিলেন না। শাসক পুলিশ সমাজবিরোধী নেক্সাস অতীতেও ছিল, বর্তমানেও আছে। সেটা খোলসা করলেন না কেউই। অদ্ভুত ব্যাপার। একটা সময়ে বামফ্রন্টের শেষ 10 বছরের শাসনকালে বাংলার সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা বিশেষ রাজনৈতিক দলের উপস্থিতি প্রায় ম্যান্ডেটারি হয়ে গিয়েছিল। সেই সময় বামফ্রন্টের বড় শরিক কার্যত মানুষের দৈনন্দিন এবং ব্যক্তিগত সম্পর্কের পরিসরে কখনো প্রত্যক্ষভাবে কখনো পরোক্ষভাবে পৌঁছে যাচ্ছিলেন। একটা সময় বামফ্রন্ট আমলে আজকের মতো সালিসি সভার আয়োজনও করা হতো গ্রামে গঞ্জে, বিধান দেয়া হতো আজকের মতোই। এরকমই সামাজিক এবং রাজনৈতিক পরিবেশে প্রতিরোধ গড়ে উঠবে, এটা স্বাভাবিক। ফলে সমাজ জীবনের প্রতিটি অংশ থেকে একদল প্রগতিশীল বুদ্ধিজীবী মানুষজন এগিয়ে এসেছিলেন এই ব্যবস্থার অবসান ঘটাতে। 2007 সাল থেকে এক ঝাঁক বিনোদন শিল্পীও সামিল হয়েছিলেন এই ব্যবস্থার পরিবর্তনের পক্ষে। প্রতিবাদে মুখর হয়েছিলেন তারা। এদের মধ্যে একটা বড় অংশ সরাসরি সমর্থন করেছিলেন বিরোধী দলের নেত্রীকে, যে নেত্রী 19 বছর ধরে বামফ্রন্ট শাসনের বিরুদ্ধে প্রায় একাই লড়াই করে গিয়েছিলেন। এরা জড়ো হয়েছিলেন শ্রীমতী মমতা ব্যানার্জির পতাকার তলায়। এরপর এই বাংলায় ক্ষমতা এলেন শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তার দল। বেশ কিছু বিনোদন শিল্পী, কবি, লেখক, বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষজনকে তিনি পুরস্কৃত করলেন বিভিন্ন সংস্কৃতি বিষয়ক বিভাগের অ্যাডভাইজারি পদে বসিয়ে। এদের মধ্যে 2-1 মন্ত্রীও হলেন। এরপর যা হবার তাই হলো। বিরোধিতা করা সহজ, কিন্তু কাজ করে দেখানো খুবই কঠিন।
মাননীয়া দিদি আমাদের সেই কাজ করে দেখালেন। উন্নয়ন হলো 75%, 25% হিসেবে। এই যা বিনোদন শিল্পের অনেকেই আসতে লাগলেন দিদির দলে, বিশেষ করে মহিলারা। শ্রীমতী শতাব্দী রায় তো প্রথম থেকেই দিলেন দিদির দলে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দিদি দেব বা মিউ চক্রবর্তীর মতো বিনোদন শিল্পীকে হাতে ধরে নিয়ে এলেন দলে, টিকিট দিলেন লোকসভায়। বেশ কিছু পরিচালক, বেশ কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সম্প্রদায়, বহু লেখক যারা একটা সময় বামফ্রন্টের পতাকার তলায় বাস করেছিলেন, ছিলেন বুদ্ধিজীবী, তারা তাদের ভোট পাল্টে নিলেন। এদের মধ্যে আমার জানা লোকজনের অন্যতম হলেন কবি শ্রী সুবোধ সরকার এবং শ্রী অরিন্দম শীল। বাকি অনেক বিনোদন শিল্পী নিরপেক্ষ থেকে গেলেন সমাজ বিবর্তনের মূল স্রোত থেকে। সুবোধ সরকার তো বলেই দিলেন যে তার স্ত্রী আমাদের অতি পরিচিত সহকর্মী, বিখ্যাত কবি শ্রীমতী মল্লিকা সেনগুপ্তের ক্যান্সার চিকিৎসার জন্য ক্ষমতায় থাকায় তার দল কোনো সহযোগিতাই তাকে করেননি, বিশেষ করে আর্থিক সহযোগিতা। আর সেই কারণেই তিনি তার পুরনো দল ছেড়ে অন্য দলে বাসা বাঁধলেন। জানি না শ্রীমতী সেনগুপ্ত সেই সময় বেঁচে ছিলেন কি না, তাহলে তিনি কী ভাবতেন এবং কী বলতেন সেটা তো আজ আর জানা নেই। আর শ্রী অরিন্দম শীল তো পুরোপুরি ধান্দাবাজ। অবশ্যই এরা দুজনেই কিন্তু স্বস্বক্ষেত্রে অত্যন্ত প্রতিভাবান এবং জনপ্রিয়। তৃণমূল সুপ্রিমো শ্রীমতী বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত পরিশ্রমী এবং পোরখারা রাজনীতিবিদ, তাই আজও তিনি টিকে আছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই সব মানুষজনকে দিদি কেন লোকসভায় পাঠাচ্ছেন? লোকসভায় তো সেই সব মানুষজনকে পাঠানো উচিত যারা পলিসি মেকিং একটা কার্যকরী ভূমিকা নিতে পারেন। এরা যাবেন রাজ্যসভা, যেমন সচিন তেন্ডুলকর গেছেন একটা সময়। তাছাড়া এদের উপস্থিতি লোকসভা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন। একটা সময় আমরা সরকারি কর্মচারীদের ব্যঙ্গ করে বলতাম আসি যাই মাইনে পাই, কিন্তু এরা আসেনও না, আর যান কখন তাও জানি না। এরা ধোঁয়া দেখলেই শিল্প বোঝেন। এরা জানেনই না যে এখনকার শিল্প পরিবেশগত কারণে প্রযুক্তির সাহায্য নিয়ে ধোঁয়া ছাড়াই সারা পৃথিবীতে তৈরি হচ্ছে। সিলিকন ভ্যালি তো রয়েছে ধোঁয়া ছাড়াই। সে যাই হোক, মমতা ব্যানার্জির সাইনবোর্ডটা তো আছে এদের ভোটে জেতার জন্যে। এবার আসি আমাদের মহিলা এমপিদের সম্পর্কে। এর মধ্যে অনেকেই আছেন সুবক্তা, যেমন শ্রীমতী মহুয়া মৈত্র, কিন্তু ইনি বিনোদন শিল্পী নন, কিন্তু সুবক্তা, এটা তো ঠিকই। এর সম্পর্কে যত বলতে যাওয়া কোনো মানে হয় না, কারণ এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। শ্রীমতী শাওনী ঘোষকে দেখলাম কোনো বক্তৃতা দিতে নয়, টেবিল চাপড়াতে। আর দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, তিনি একজন সফল অ্যাডভোকেট, বিনোদন শিল্পী নন। সারা ভারতের পার্লামেন্টে তিনি বক্তৃতা দিলেন, যা পৃথিবী শুধু লোক দেখলেন, শুনলেন। জানি না ব্যক্তিগত পরিসরে তিনি কোনো যাত্রাদল বা নাটকের দলের সঙ্গে যুক্ত আছেন কি না। সত্যি হি অ্যাক্টেড পারফেক্ট লাইক এ কোর্ট জেস্টার। ভানু বন্দ্যোপাধ্যায় বা জওহর রায় যদি দুজন বেঁচে থাকতেন, তারা বলতেন আমরা তো ভাই দূরে আছি এই প্রতিভার থেকে। চৌকিটকে খেলাটাকে মান্যতা দিলেন শ্রী বন্দ্যোপাধ্যায়। আমার এই 80 বছর বয়সে অতীতে বাংলায় থেকে বিখ্যাত মানুষজনকে পার্লামেন্টে গিয়ে বক্তৃতা দিতে দেখেছি মিডিয়ার পর্দায় অর্থাৎ টিভিতে, কিন্তু এই প্রথম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর বক্তৃতা দেখলাম, সে কিন্তু কল্যাণ নয়। সে অজিত পাঁজার শখ ছিল নাটকের, করেও গেছেন নাটক হাইকোর্টের অঙ্গনে। তার সেই শ্রীরামকৃষ্ণ নাটকের নাম ভূমিকায় অভিনয় বহু দর্শককে একটা সময় আনন্দ দিয়েছে। তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন শুধু বিখ্যাত আইনজ্ঞ নয়, তিনি একজন সফল অভিনেতা বটে। বাংলায় মহানায়ক খেতাবপ্রাপ্ত সোহম চক্রবর্তী সম্পর্কে কিছু কথা এখানে বলা দরকার বলে আমি মনে করছি।
তিনি আবার একজন এমএলএও বটে। বলছি তার হিরোইজম সম্পর্কে। হোটেলের সংখ্যালঘু ম্যানেজার কাম মালিককে উত্তম মধ্যম দেওয়ার দরকার হয়ে পড়ল তাঁর। হোটেল চত্বরে গাড়ি পার্কিং করা নিয়ে বচসাকে কেন্দ্র করে হিন্দি ছবির নায়ক সলমন খানের চরিত্রটিকে তিনি চিত্ররূপ দিলেন, অ্যাকচুয়ালি প্রকৃত রূপ দিলেন এই নায়ক। হোটেলের সংখ্যালঘু সম্প্রদায়ের ম্যানেজার কাম মালিককে দিলেন পিটিয়ে। এসব আমরা দেখলাম ম্যানেজারের দেওয়া সিসিটিভি ফুটেজে। কিন্তু প্রকৃত মহানায়ক যিনি অতীতেও আমার সঙ্গে অভিনয় করেছেন, তাঁর ব্যবহার কথাবার্তা নিয়েও কিছু বলা দরকার। তিনি হলেন আমাদের প্রিয় উত্তম কুমার। এই বিশাল হৃদয়ের মানুষটা সম্পর্কে যাই বলি না কেন তাই কম মনে হয়। তার সান্নিধ্য পাওয়ার অভিজ্ঞতা নিয়ে তাই এখানে কিছু কথা বলছি। এখন আমি শ্রদ্ধার সঙ্গে মনে করি তার সেই খ্যাতি শিখরে ওঠার সময় ছোট বড় সিনে টেকনিশিয়ানদের সঙ্গে তার সেই সুমধুর ব্যবহারের কথা, তাদের সুখে দুঃখে পাশে থাকার কথা। শুধুমাত্র মহানায়ক হয়ে যাওয়ার কারণে জনপ্রিয়তার চাপে তিনি ডাউন টু আর্থ হওয়ার শেষ পর্যন্ত চেষ্টা করেও থাকতে পারেননি তার নাতি দীর্ঘ শেষ জীবনে। মানুষটাকে আমি দেখেছি আমার স্কুলের গণ্ডি পার হওয়ার দিন পর্যন্ত আমাদের এই বলরাম বসু ঘাট রোডে তার বাড়ির লক্ষ্মী পুজোর প্রতিমা নিরঞ্জন দিতে আসতেন সপরিবারে, গাড়িতে নয় পায়ে হেঁটে, দেখা হলে কথা বলতেন। আর একজন সেলিব্রিটিও আসতেন এই ঘাটে, এখন আসেন কিনা জানি না। তার বাড়ির দুর্গা ঠাকুর নিরঞ্জন দিতে সপরিবারে হরিশমুখার্জি রোড থেকে পায়ে হেঁটে আসতেন তিনি হলেন রঞ্জিত মল্লিক। আমাদের যদুবাবুর বাজারের পেছনে তার পৈতৃক মল্লিক বাড়ি, সেখান থেকে আমার ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত হরিশ মুখার্জি রোড দিয়ে ট্রামবাস চলতো না। সে সময় সবই চলতো আশুতোষ মুখার্জি রোড দিয়ে। পূর্ণ সিনেমার দুপাশ দিয়ে মেট্রো রেলের কনস্ট্রাকশনের আগে পর্যন্ত এই ব্যবস্থা ছিল। ফলে দেখা হতো দুই ভাইয়ের সঙ্গে, উত্তম কুমার এবং তরুণ কুমারের সঙ্গে। বড় ভাইকে দেখা যেত বেশিরভাগই গাড়িতে, উপায় ছিল না হেঁটে যেতে আসতে। শেষের দিকে জনপ্রিয়তার চাপে এটাই হয়েছিল। বুড়োদা অর্থাৎ তরুণ কুমার তো প্রতিদিনই আসতেন পূর্ণম মোড়ে আড্ডা দিতে শোভাসের রেস্টুরেন্টের সামনে। এই শোভা রেস্টুরেন্ট আবার স্টুডিওতে লাঞ্চের যোগান দিত। আমাদের ছোট সময়ে গিরিশ মুখার্জি রোডে কোনো দোকান ছিল না। এরপর সপ্তম পর্বে।